তাকে সেক্সুয়ালি হ্যারাস করবে না, হ্যারাস করার কথা দিন, কেন তাকাবেও মায়ে কি? তুমি ওরম জামা কাপড় পরে হেঁটে যাচ্ছ আর তার তাকাবার স্বাধীনতা রইল না? এটাগুলো কি কথা? বা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করবে, হেড কমেন্ট করবে, মানে কেন করবে না? আমাদের এখানে এরকম পুরুষ অনেক এসেছেন, বাবার গুরুদশায় তাকে স্ত্রী শারীরিক চাহিদা মেটাতে হয়েছে। অনেক ছেলে আছে, দিদি আমার শরীর খারাপ, মন খারাপ, অফিসের স্ট্রেস, কিছুই মানে না আমার বউরা, তার সেদিন ইচ্ছে হয়েছে শারীরিক চাহিদা মেটাবার, সে মেটাচ্ছে, তা সেটা ধর্ষণ না? সেটাকে কি বলে? মেয়েরা তো এই সামান্য জিনিসেই বলছে ধর্ষণ, বৈবাহিক ধর্ষণ। তাহলে ধর্ষণ কাকে বলে? ইচ্ছার বিরুদ্ধে বলপ্রয়োগে যৌন সহবাস, তাই তো? তাহলে ছেলেদের ক্ষেত্রে কেন হবে না বলতে পারেন আমাকে? নতুন বছরে সবাইকে স্বাগত। শীর্ষ টাইমস আজ এমন একজন মানুষের কাছে চলে এসেছেন যিনি পুরুষদের অধিকার নিয়ে কথা বলেন। তো আমরা জেনে নেব তার কাছ থেকে এখন এই সময়ে, এই সমাজের মধ্যে দাঁড়িয়ে পুরুষদের অবস্থাটা ঠিক কীরকম। মেয়েদের সাথে তুল্যমূল্য বিচারে আমরা মেয়েরা কেমন আছি আর পুরুষেরা কেমন আছি তার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই নন্দিনীদির। আমরা নন্দিনীদির কাছে চলে এসেছি আজকে। তো আজকে আমরা নন্দিনীদির সাথে কিছু কথা বলে নেব। নমস্কার, আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই খুব ভালো আর সুস্থ থাকুন। মানে গ্লোবালাইজেশন শুধু কিন্তু ম্যাকডোনাল্ড, মানে কোকাকোলা বা রিবক এগুলোর হয় না। গ্লোবালাইজেশন মানে বিশ্বজুড়ে পুরুষ মানুষেরও আইনহীনতা, মানে সমস্ত বাবাদের সন্তানকে কাছে না পাওয়া, ডোমেস্টিক ভায়োলেন্সের আওতায় না থাকতে পারা, গৃহহীনতা, এই সব কিছুরও একটা গ্লোবালাইজেশন হয়। কাজেই এই দুটো ব্যাপারের মধ্যে একটা মিল আছে। কাজে বিশ্বজুড়ে কিন্তু পুরুষ মানুষ খুব খারাপ অবস্থায় আছেন। অনেকে মানতে চান না, যারা মেয়েদের নিয়ে কাজ করেন বা যারা নিজেদেরকে খুব এম্পাওয়ার্ড ওমেন বা নারীবাদী বলে ভাবেন, তারা সারাক্ষণ আমি দেখি আমার রিলসগুলো গেলে তলায় মন্তব্য করেন, আপনি কি জানেন, আপনি কতটুকু জানেন, আপনি কি জানেন আজও মেয়েদেরকে সহ্য করতে? আমরা কখনো অস্বীকার করিনি। দুঃখের বিষয়, যাদের সহ্য করতে হয় তাদের কাছে আইনের হাতও পৌঁছয় না, তারা তো কোথাও যেতে পারেন না। আমি সেই নারীদের বাদ রেখেই কথা বলি, কিন্তু সামান্য কিছুই উপদেশ দিতে পারি। কিন্তু দুঃখ হয় যে এই মানুষগুলোকে কেন আমাদের কাছে আসতে হয়। আজকে ভারতবর্ষ জুড়ে তো এত বড় ওমেন্স কমিশন, এত মহিলাদের এনজিও, এত এরম নারীবাদী মহিলা যারা আমার একটা রিল দেখলেই রেড়ে করে পড়েন, আপনারা কেন এদের পাশে দাঁড়াতে পারেননি? আজকে আমার কাছে এরকম ফোন সপ্তাহের মধ্যে কিছু না হোক 10টা আসে। তাহলে এই মহিলাদেরকে কেন পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যকে ফোন করতে হয়, বা অল বেঙ্গল মেন্স ফোরামের কাছে ফোন আসে তাদের, আমাদেরকে একটু সাহায্য করুন? এটা কখনো আপনারা ভেবে দেখবেন? কারণ তাদের কোথাও একটা বিশ্বাস জন্মেছে যে আমরা কিন্তু সঠিক জিনিসের জন্য কাজ করছি, তাহলে হয়তো তাদের জন্য আমরা একটা সঠিক রাস্তা দেখাতে পারবো। কারণ আমাদের এখানে কিন্তু বহু মা, বহু বোন আসেন, কাকিমা, পিসিমা, দিদিমা আসেন, এবং অনেকে স্ত্রীরা আসেন যাদের স্বামীরা ফলস রেপ কেসে, ফলস পক্সোতে অভিযুক্ত। তাদের পাশে আমরা দাঁড়াই। আমাদের একটা ওমেন ফর মেন বলে শক্ত গ্রুপ আছে। আমি কালকে এটাই শুধু ভাবছিলাম, এই মহিলারা কেন আমাকে কি ভরসায় ফোন করছেন? আমি তো ফোনটা না শুনে রেখেও দিতে পারি, গালাগালও করে দিতে পারি। সেটা আমি করি না, কারণ আমার মাঝে 2-1টা ফোন শুনে বা 5-6টা ফোন শুনে মনে হয় এনারা সত্যি হয়তো খুব খারাপ অবস্থার মধ্যে আছেন। তাহলে আজ শুধু একটা প্রশ্ন করতে চাই অপরপক্ষের সবাইকে, বা নয়, যারা আমাকে যথেচ্ছ গালাগাল করেন, যা নয় তাই বলেন, যে তাহলে এনাদের কেন আমাকে ফোন করতে হয়? আপনারা তো এত বড় কথা বলছেন নাকি আমি যা তা বলি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি জানি না। তাহলে এনারা কেন আপনাদের খুঁজে পাচ্ছেন না? এনারা কেন আমাকেই ভরসাস্থল মনে করছেন? আপনারা একটু ভেবে দেখবেন। আর একটা কথা বলতে চাই, আমরা কিন্তু যা বলি আমাদের অভিজ্ঞতার ভিত্তিতেই বলি। আমরা গত 6 থেকে 7 বছরই কাজটা করছি। আমাদের সপ্তাহে 7 দিন অফিস খোলা থাকে। আপনিও এসে নিশ্চয়ই দেখলেন যে নিচে লোকেরা বসে আছে। গড়ে আমাদের কাছে প্রত্যেক দিন 10 জন লোক আসেন। তাহলে সপ্তাহে কজন দাঁড়ালো? মাসে কজন দাঁড়ালো? সপ্তাহ, বুঝতে পারছেন? এইভাবে যদি বছরের হিসেব করেন, 6 মাসের হিসেব করেন, আমরা সেই মানুষগুলোর সঙ্গে কথা বলার ভিত্তিতে কিন্তু যা বলার বলি, আমাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। কাজে আপনাদের এক্সপিরিয়েন্সে যদি সেরকম নারী আপনারা 4 জন, 5 জন, 6 জন দেখছেন, আমরা এরকম পুরুষ এবং তাদের পরিবার কজন দেখছি আপনাদের বোঝা উচিত। তাও সত্ত্বে আমরা কিন্তু কোনোদিন বলিনি মহিলারা অত্যাচারিত নন,
মহিলারা ধর্ষিত হন না। আমরা উল্টোপিঠ দেখাতে চেয়েছি। আজকে যে মহিলারা মিথ্যে ধর্ষণের মামলা করছেন, মিথ্যে গণধর্ষণের মামলা করছেন, মিথ্যে বধূ নির্যাতনের মামলা করছেন, এই সেদিনই আমাদের পেজ থেকে একটা দেয়া হয়েছিল যে একজন বৃদ্ধ মানে বয়স্ক মানুষকে সরকারি আধিকারিক পুলিশের তাকে কিভাবে মিথ্যে পক্সোতে ফাঁসিয়ে দিয়ে জেল কাস্টাডি করতে হয়েছে। যে তাতেই বলতে চাইছি যে সব মামলাকে আপনারা হালকা করে দিচ্ছেন। এরপরে এগুলো তো সত্যিও হয়, সেই মামলাগুলোর আর দাম থাকছে না। এইটুকু বলতে চাইছি, আপনারা বুঝুন। আমায় গালাগাল করে, অল বেঙ্গল মেন্স ফোরামকে গালাগাল করে, পুরুষ অধিকার কর্মীদের গালাগাল করে এই চিত্র বদলাবে না। আপনারা দিনের পর দিন এটাকে আরও খারাপ দিকে নিয়ে যাচ্ছেন। একদম সাম্প্রতিক একটা বিষয়ে আসি। সাম্প্রতিক বিষয় বলতে একটা সিনেমা বেরিয়েছে রিসেন্ট, 12th ফেল। সিনেমাটাতে দেখানো হচ্ছে যে একজন সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান থাকে এবং সোশ্যাল মিডিয়া এটা প্রচণ্ডভাবে হাইক করছে। আপনি একজন পুরুষ অধিকার কর্মী হিসেবে কি মনে করেন, এই চিত্রটা কি সঠিক? এই নিয়ে কিছু বলবেন? না, মুশকিলের বিষয় হচ্ছে না, আমরা বিশেষ করে বাঙালিরা সব কিছু পেছনে একটা প্রেম ভালোবাসায় চলে যাই। আর এই সিনেমাটা তো তাই নয়। এই সিনেমাটা একটি মানুষের উত্থানের গল্প। এর আগেও একটা সিনেমা হয়েছে এরম, শাদি মে জরুর আনা। সব কিছুর মধ্যে না আমরা প্রেম ভালোবাসায় চলে যাচ্ছি। সেটা কেন বলুন তো, এটা নিয়ে এত হইচই হয়েছিল না, কারণ সেখানে একটি মেয়ে ডিচ করেছিল, তারপরে ছেলেটি এরম হয়েছিল বলে সেটা নিয়ে এত গল্প নেই। আজকে এটা নিয়ে এইরকম কারণে গল্পটা হচ্ছে। এর মধ্যে তো প্রেম ভালোবাসার জায়গা খুব ছিল না। ছেলেটি অসফল হতে হতে সফল কিভাবে হলো, তার পাশে তার গৌরী ভাইয়াও কিন্তু রয়েছেন, যিনি তাকে সমানে, আমার মনে হয় তার ভূমিকা অনেক বেশি এ ছবিতে। কেমন তার গার্লফ্রেন্ডের ভূমিকাও যেমন আছে, গৌরী ভাইয়ার ভূমিকা তার থেকে হয়তো বেশি, কম নয়। কিন্তু তবু সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটি মেয়ের অবদান শুধু নয়, আমরা আসলে সব কিছুতে প্রেম ভালোবাসাকে ট্যাগ করতে ভালোবাসি। আসল ব্যাপারটা হচ্ছে সেইটা। তো এরকম দেখতে গেলে বহু নারী আছেন যাদের কিছুদিন আগে একটা গল্প ঘুরছিল যে তার ভদ্রলোক মনে হয় ইয়ে করতেন, মানে সাফাই কর্মী ছিলেন, যিনি তার স্ত্রীকে কিন্তু বানিয়েছেন এরকম সরকারি আধিকারিক। তার স্ত্রী তারপরে তাকে ধোকা দিয়ে অন্য ছেলের সঙ্গে চলে গেছে। তখন তো এইসব এদেরকে এত কথা বলতে দেখিনি। তিনিও তো বানিয়েছিলেন, তিনি তো সেই সফল নারীর পেছনে ছিলেন। কথা বলতে গেলে সব নিয়ে বলতে হবে, কিন্তু এখানে মূল্য তবে। আর দেখুন, একটা কাজে যদি সমালোচনা না হয়, সবাই যদি সারাক্ষণ আমাকে বলতে থাকে না তুমি ভীষণ ভালো, তুমি ভীষণ ভালো, তুমি দারুণ বলছো, সে কাজে না কিছু হয় না, জানেন তো। কদিন বাদে আমারও মনে হতে থাকবে ফুলে ফেপে, আরে বাবা আমি তো প্রায় ঈশ্বরের পর্যায়ে পৌঁছে গেছি। আমার কাজে সমালোচনা হবে, আমায় 5টা লোক গালিও দেবেন, তবেই আমি জানবো আমি সঠিক পথে আছি। আমার কাজে যখনই কেউ আমায় গালি দেন, আমি বুঝি এগুলো তাদের গায়ে লাগছে। আমার কাছে যেমন বহু মহিলা আমায় অসম্ভব ভালোবাসেন, অনেক জায়গায় গেলে ছবি তুলতে চান, অনেকে আমাকে এটাও বলেন যে দিদি আমার মেয়ে না বলছে আপনার মতন হতে চায়, সেটাও যেমন শুনি। আবার অনেক মহিলারা আমায় গালি দেন, সেটাও আমি শুনি। খুব তাপ যে হয়, কারণ আমি জানি বড় কাজ করতে গেলে আমি সমস্ত ইভেন সব পুরুষ অধিকার কর্মীকেও শেখাই, সবাইকে, বা আমার সঙ্গে যারা সদস্যরা আছেন, বড় কাজ করতে গেলে পিঠে বেঁধেছি কুলো, কানে দিয়েছি তুলো, না করলে কিন্তু বড় কাজ হবে না। না, হুমকি টুমকি খুব কেউ আমায় কখনো দেয় না। আমার মোটামুটি সবাই আমায় ভালোই বাসেন, আর এরম কথাবার্তা থাকবে এই নিয়ে ভেবেলাম এসব। আর অনেকে না সব বলতে ভালোবাসে, জানেন তো, আমাকে বিশাল হুমকি দেওয়া হচ্ছে, আমায় ভীষণ লাইফ থ্রেট হয়ে গেছে। আমার না, এসব কেউ না। আমার মনে হয় আমি যে কাজটা করি, কারণ বাংলা জুড়েও এমন বহু মানুষ আছেন যারা মেয়েদের নিয়ে কাজ করেন, অনেক মহিলারা আমায় কিন্তু খুবই ভালোবাসেন এবং আমায় কিন্তু সবসময় বলেছেন এই কাজটা করা উচিত, কোনোদিন আমায় বলেননি করা উচিত না। এবং আমিও মনে করি যে মেয়েদের জন্য এখনও কাজ করার অনেক জায়গাও আছে, দরকারও আছে। ট্রান্সজেন্ডারদের জন্য কাজ করার অত্যন্ত দরকার জায়গা আছে, যৌনকর্মীদের জন্য বিরাট কাজ করার দরকার, তাদের অধিকার নিয়ে সব কিছুর কাজ করার দরকার আছে। এবং সব জন্য যদি একটা বড় প্ল্যাটফর্ম হয়, তা বিরাট দরকার এই কাজগুলো করার। কাজেই আমরা সবাই সবার পরিপূরক কোনো না কোনো জায়গায় গিয়ে। কাজে এর মধ্যে হুমকি, থ্রেট, একে অপরকে গালাগাল, মুখ দেখা দেখি বন্ধ, এসব আবার কি? এগুলো ইমেচিওর কথাবার্তা। আমাদের সবাই সবার পাশে দাঁড়াতে হবে। আজকে আমাদের দেশে নারী কমিশনেরও প্রয়োজন আছে। আমরা বারবার কি বলছি, একটা পুরুষ কমিশন হওয়া অবিলম্বে দরকার। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে, সব মেয়ে কিন্তু খারাপ নয়, অনেকেই কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে থাকতে চাইছেন। মেয়ের বাড়িতে বিশেষ করে মেয়ের মায়েরা না বিশাল সমস্যা করছেন, যেমন অনেক ছেলের মায়েরা করেন। আমি কিন্তু আগাগোড়া এই কথাটাও বলছি, ছেলের মায়েরাও অনেকে করেন, অনেকের বউ পছন্দ হয় না, অনেকে ছেলের মায়েরাও সমস্যা করেন। কারণ মেয়েরা, আমি একটা গুরুত্বপূর্ণ কথা আজ বলতে চাই, এই যে মেয়েরা বলছেন না সমানাধিকার, আমরা সমান, আমরা এম্পাওয়ার্ড উমেন, কোনো আপত্তি নেই, সমান তো সবারই হওয়া উচিত। কিন্তু আসল জায়গাগুলোতে তো আপনারা থাকছেন না সমান। আপনারা কাদের সঙ্গে লড়াইয়ে নামতে চাইছেন? যে মানুষগুলো নিরস্ত্র, যাদের কাছে কিচ্ছু নেই, তাহলে কিসের যুদ্ধ?
যুদ্ধক্ষেত্রের তো নিয়মই হচ্ছে সবার কাছে সমান অস্ত্র থাকতে হবে। আপনারা নিরস্ত্র মানুষের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, তাদেরকে কি বলা হয়? কাপুরুষ বলা হয়। তো যারা নিরস্ত্র মানুষের সঙ্গে যুদ্ধ করেন, আবার সবাই রেড়ে করে পড়বেন। এই যে কিছু সংখ্যক নারী যুদ্ধ করতে নেমেছেন কাদের সঙ্গে? যাদের কাছে কিচ্ছু নেই, যারা নিরস্ত্র। তাহলে আপনারা কি? আপনারা কাপুরুষ। তো নারী বলে কোনো কথা হয় বলে আমি জানি না। এখানেও কাপুরুষটা কিন্তু জেন্ডার নিউট্রাল টার্ম, পুরুষটা এখানে মানুষ অর্থে ব্যবহৃত হয়। তাহলে আপনারা কি বলুন? আপনারা নিরস্ত্র মানুষের সঙ্গে তো শাস্ত্রে বারণ করা আছে নিরস্ত্র। আচ্ছা, আরেকটা আপনি ধরুন, এই যে খোরপোশ, অ্যালিমনি, মেনটেনেন্স, এককালীন টাকা নেওয়া। এবার কেন? আপনারা ভাববেন কত বড় অসম্মানের কাজ আপনারা করছেন। ধরুন আমাদের এখানে তো এরমও আছে, 7 দিনের বিয়েতে সেদিন একজন এসছিলেন, 1 মাসের বিয়েতে আজও এসছিলেন একজন, এর আগে 2 দিন আগে দিদি আর মা এসছিলেন 1 মাসের বিয়ে। আবার 30 বছরের বিয়েতেও লোকে আসেন, 6 মাস, 1 বছর, 2 বছর তো আকচা। তা এই যে আপনারা চলে গিয়ে কেউ 80 লাখ চাইছেন, কেউ 50 লাখ, কেউ 20 লাখ, এই যে চাইছেন, এই দামটা কিসের দাম আপনারা কোনোদিন ভেবে দেখেছেন? আমি জানতে চাই। আপনারা এতদিন সংসার করলেন, ওনার সঙ্গে বিছানায় শোয়ার দাম নিচ্ছেন, ওনার বাড়িতে তো হয়তো থাকেনও নি, তাহলে কিসের দাম আপনারা চাইছেন এই সংসার করার? তাহলে আমি একটা কথা জানতে চাই, তাহলে এই ছেলেটি কেন দাম চাইবে না? বিয়ে তো একটা যৌথ প্রক্রিয়া, কেমন? তাহলে এই ছেলেটিরও তো আপনার সঙ্গে বিয়ে হয়েছিল, ছেলেটিরও তো তাহলে হয়ে গেল যে ভার্জিন রইল না, তার আবার বিয়ে করতে হলে দ্বিতীয় বিয়েই হবে, তারও তো জীবনের অমূল্য সময় নষ্ট হলো। তা আপনিও তো তার বাড়ির গয়নাগাটি নিয়ে চলে গেলেন, জেনারেলি তো কেউ গয়না রেখে খুব একটা যান না। তাহলে ছেলেটিও তো সেই একই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে যেটা আপনি গেলেন। তাহলে আপনি ঠিক কিসের দাম নিচ্ছেন? খুব খারাপ ভাষায় দাঁড়াতে গেলে তো তাহলে এটাই দাঁড়ায়। আপনারা যে বারবার বলেন আমাদের জীবন নষ্ট হয়েছে, আপনার বাড়ি থেকে বলা হয় আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে, তাহলে একটা ছেলের জীবন কেন নষ্ট হয়নি? আপনি বেশিরভাগ আমাদের ক্ষেত্রে আসেন ওয়ান ফাইন মর্নিং কিছু ছাড়া আপনারা চলে গেছেন অকারণ, থাকবেন না বলে। কি না, তোমার বাবা মার সঙ্গে থাকবো না, থাকতে হলে আলাদা থাকো, আরও এরকম ছোটো 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 কারণ, বা আপনার এমনি ভাল লাগছে না, আপনি চলে গেছেন। এর সাথে বৈবাহিক ধর্ষণ ব্যাপারটা তো রয়েছে না? না, বৈবাহিক ধর্ষণ কাকে বলে? বৈবাহিক ধর্ষণ ব্যাপারটা কোথা থেকে এলো এর মধ্যে? এখন এই বৈবাহিক ধর্ষণ নিয়ে তো প্রচুর, হ্যাঁ, এখন তো সেটা কিছু হয়নি, সেটা তো এমনিতেই আমাদের ডিবির মধ্যে আছে, আবার নতুন করে যেতে হলো কেন? আচ্ছা, বৈবাহিক ধর্ষণ কখনো ছেলেদের হয়েছে কিনা আপনারা কেউ খোঁজ নিয়েছেন? আমাদের কাছে এরকম উদাহরণও আছে। মানে ছেলেদের কি ধর্ষণ হয়? কে বললো আপনাকে? ভারতবর্ষে 18% পুরুষ মানুষের ধর্ষণ হয়। মানে সেটাকে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে সত্যি? প্রাপ্তবয়স্ক নারীর যদি হয়, পুরুষের কেন হবে না? পুরুষের মেডিকেল টেস্ট হয় না বলে? তারা কে বলেছে আপনাকে? মেয়েরা নাকি ছেলেদের থেকে বেশি সবল কারণ তারা সন্তানের জন্ম দেয়, তাই? মেয়েদের তো নাকি অনেক বেশি শক্তি, মেয়েরা নাকি দুর্গা। তাহলে কোথা থেকে এসব এলো? ভারতবর্ষেই শুধু 18% পুরুষ মানুষের ধর্ষণ হয়। ভারতবর্ষের 53% বয় চাইল্ড আর সেক্সুয়ালি অ্যাবিউজড। আমরা সেটা মানিনি বলে আমরা এই ধর্ষণটাও মানিনি। কে বললো এসব হয় না? ধর্ষণ কাকে বলে? পুরুষ মানুষের মানসিক ধর্ষণ তো ছেড়ে দিন, সে রোজ হয়ে যাচ্ছে, ছেড়েই দিলাম। মেয়েরা তো আবার তখনও বলে আমাদের তো মানসিক ধর্ষণও সাংঘাতিক। আমরা তো কিছুই মানছি না। আমাদের এখানে এরকম পুরুষ অনেক এসেছেন, বাবার গুরুদশায় তাকে স্ত্রী শারীরিক চাহিদা মেটাতে হয়েছে। অনেক ছেলে আছে, দিদি আমার শরীর খারাপ, মন খারাপ, অফিসে স্ট্রেস, কিছুই মানে না আমার বউরা, তার সেদিন ইচ্ছে হয়েছে শারীরিক চাহিদা মেটাবার, সে মেটাতে, তা সেটা ধর্ষণ না? সেটাকে কি বলে? মেয়েরা তো এই সামান্য জিনিসেই বলছে ধর্ষণ, বৈবাহিক ধর্ষণ। তাহলে ধর্ষণ কাকে বলে? ইচ্ছার বিরুদ্ধে বলপ্রয়োগে যৌন সহবাস, তাই তো? তাহলে ছেলেদের ক্ষেত্রে কেন হবে না বলতে পারেন আমাকে? তার মানে বলছেন যে এই যে বৈবাহিক ধর্ষণ এটা ছেলেদের ক্ষেত্রেও এক্সিস্ট করে? আমার মতো হোক না বৈবাহিক ধর্ষণ, জেন্ডার নিউট্রাল হোক, তখন দেখবেন আর কেউ রাজি হবে না। তো এটা কি কিছু মেয়েরা এটাকে ইউজ করছেন? অবশ্যই। দেখুন, বৈবাহিক ধর্ষণ মানে আইন হয়নি, হলেই ইউজ করবে। তাহলে প্রত্যেকদিন, তাহলে কিন্তু প্রত্যেকদিন লিখে দিয়ে শুতে হবে যে আজকে আমার কনসেন্ট ছিল। এই যে ক্রুয়েলটি এলো এবার আইন, মেন্টাল ক্রুয়েলটি, কী করে আপনি প্রমাণ করবেন? আপনার বর আপনাকে একটা দামি লিপস্টিক কিনে দেয়নি, আপনি কালকে গিয়ে থানায় লেখা নেন আমার উপর মেন্টাল ক্রুয়েলটি হয়েছে। আর একটা পুরুষ মানুষকে আপনি যখন তার বাবা মাকে ছাড়তে বাধ্য করছেন, বন্ধু বান্ধব ছাড়তে বাধ্য করছেন, তার সন্তানকে দেখতে দিচ্ছেন না, যা খুশি তাই করছেন, সেটা মেন্টাল ক্রুয়েলটি নয়? কী করে প্রমাণ হবে তখন? সেটা নয় যে লিপস্টিক কিনে না দেওয়াটা যদি মেন্টাল ক্রুয়েলটি হয়, তাহলে এগুলো কেন নয়? অফিস বা এইসব ওয়ার্কের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, সেখানেও কি হয় হ্যারাসমেন্ট? হয় না, হয় না? কত এমনি মহিলা বসেরাই তো কত করছেন, মহিলা কলিগরা পছন্দ হচ্ছে না, সঙ্গে সঙ্গে গিয়ে লিখে দিচ্ছেন। কালকে তো একটি জঘন্য রিল এলো আমাদের কাছে। এবার আমি একটা কথা বলি, যে যেই মহিলারা আপনারা আমাকে গালাগাল দেন, কই আপনাদের তো কোনোদিন এই রিলগুলোর বিরুদ্ধে সরব হতে দেখলাম না। এই যে মহিলারা জঘন্য রিলগুলো করছেন, তাতে আপনাদের যে সম্মান নিয়ে চলা দায় হয়ে যাচ্ছে, কই কোনোদিন তো এর বিরুদ্ধে প্রতিবাদ করেন না।
যেভাবে মানে জামা কাপড় খুলতে খুলতে আর কিছু নেই, যেভাবে আপনারা রিলগুলো করেন, যারা করে আর কি তাদেরকে বলতে চাই, ওই অন্যান্য সেই মহিলারা তাদেরকে তো করেন না কোনো প্রতিবাদ যে আপনারা কেন এগুলো করছেন, আপনাদের জন্য আমাদের সম্মান থাকছে না। তাহলে পণ্য কাকে বলে? এটাই তো পণ্য। আচ্ছা, কিছু মানুষ তো বলবেই যে যতই খোলাখুলি সেই মেয়েটা আসুক বা রাস্তায় হাঁটুক, একটা ছেলে হয়ে সে কেন তাকে সেক্সুয়ালি হ্যারাস করবে? না, হ্যারাস করার কথা দিন, কেন তাকাবেও মায়ে কি? তুমি ওরম জামা কাপড় পরে হেঁটে যাচ্ছ আর তার তাকাবার স্বাধীনতা রইল না? এটাগুলো কি কথা? বা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করবে, হেড কমেন্ট করবে, কেন মানে করবে? কেন করবে না? আপনি আজ পর্যন্ত দেখেছেন কোনো ছেলে এরকম করে ভিডিও করে দেয় বাথরুমের মধ্যে জামা কাপড় আধা খুলে? একটা রণবীর কাপুরের সামান্য শুটিং নিয়েই কি, রণবীর সিংয়ের সামান্য শুটিং নিয়েই কি জলগোলা? মানে মেয়েরা ধরেই নিয়েছে আমরা যা খুশি করব, কিচ্ছু বলা যাবে না। কেন? তবে নিশ্চয়ই এটা কিছু সংখ্যক মেয়েরা, আমি তো প্রথম থেকে তো বলছি কিছু সংখ্যা, আমি এখনও তো বলছি 40%, 60% মহিলা আজও এরম নন। 40% মহিলার জন্য সব রসাতলে যাচ্ছে। এবং আমার বক্তব্য কিন্তু যে এর ফল কিন্তু ভারতবর্ষকে একদিন দিতে হবে। আজকে এই যে লাগাম ছাড়াও স্বাধীনতা, এবং এটাকে এনারাও এম্পাওয়ারমেন্ট মনে করেন, এটা কিন্তু এম্পাওয়ারমেন্ট হতেই পারে না। এই লাগাম ছাড়া স্বাধীনতা ভাবছেন, এই লাগাম ছাড়া যা খুশি নয় তাই, লাগাম ছাড়া সবাইকে মানে মামলায় মোকদ্দমায় ফাঁসিয়ে দিচ্ছি, সবাইকে মানে অঙ্গুলি হেলনে রাখছি, দেখলেই দেখবে তোমায় কী করবো। আপনি বলুন, আজকের দিনে যেখানে রিলেশনশিপ টেকাটাই একটা মিরাকেল, সেখানে আমরা কি করে দিলাম BNS 69, যে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ব্রেকআপ হলেই 10 বছরের জেল। এটা একটা কথা? আচ্ছা, এবার আমাকে বলুন তো, হাজার হাজার মেয়ে আছেন যারা পুরুষ মানুষের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্রেকআপ করেছেন, তাহলে তারা কেন জেলে যাবেন না? কেন? আমি জানতে চাই, উল্টো দিকটা কেন হবে না? মানে আমি এটাই বলতে চাইছি, মেয়েরা আজ অল বেঙ্গল না দেখুন, আমাদের চাওয়াতে তো কিছু হবে না। সারা ভারতবর্ষ জুড়ে অনেক পুরুষ অধিকার কর্মী আছেন, অনেক সংস্থা আছে, আমাদের সবার একটাই চাওয়া, এখন অ্যাটলিস্ট একটা মেন্স কমিশন হোক। কারণ এবারের BNS-এ আমরা তো আশা করেছিলাম IPC CRPC রিফর্ম হলে অন্তত একটা পুরুষ মানুষের সুরাহার জায়গা হোক। বলছেন এটুকুই চাইছি, যে একটু ছেলেদের বারবার বলছি আপনারা একটু প্রতিবাদ করতে শিখুন, একটু কথা বলুন। কারণ কি বলুন তো, কথা না বললে কিন্তু কিছু হবে না। মেয়েদের এই লড়াই, মেয়েদের এই পাওয়া কিন্তু অনেক কথা বলায়, অনেক লড়াইতে অনেক কিছু করে এসেছে। হ্যাঁ, কিছু মেয়ের জন্য আজকে সবই জলাঞ্জলি যেতে বসেছে ঠিকই, কিন্তু ফেমিনিজমের মানে তো এগুলো ছিল না। ফেমিনিজমের মানে ছিল মানে শ্রমের সমান মজুরি, শিক্ষার সমান অধিকার, স্বাস্থ্যের সমান অধিকার, অনেক বড় ব্যাপার, ভোটের সমান অধিকার, অনেক ব্যাপার। আজকে না হয় সেগুলো একদম অন্য জায়গায় খাতে বয়ে গেছে, কিন্তু কাজে মেয়েরাও কিন্তু খুব লড়াই টড়াই করে সব পেয়েছেন, কেউ ওনাদের প্লেটে সাজিয়ে খুব দেননি। কাজে পুরুষ মানুষকে কিন্তু আমি সবসময় সেই লড়াইটা থেকে শিক্ষা নিতে বলি, আপনাদের অনেক জোটবদ্ধ হতে হবে, যেটা পুরুষ মানুষ নন। সবার আগে পুরুষ মানুষের হাহারি একটা, সে যদি কোনো পুরুষ লেখেন আমি আমার স্ত্রীর হাতে নির্যাতিত।